বিমান থেকে নেমে কনভেয়ার বেল্টের সামনে দাঁড়িয়ে থাকার সেই নির্ঘুম অপেক্ষার কথা কি আপনার মনে আছে? বেল্ট ঘুরতে থাকে, আপনার ব্যাগটা আসে, কিন্তু দেখেন জিপার কাটা, ভেতরের মূল্যবান জিনিসপত্র গায়েব। আপনি ভাবছেন এটা আপনার সাথেই এমন হয়েছে। না, এটি বাংলাদেশের প্রধান বিমানবন্দরে গত 5 দশক ধরে চলে আসা এক নীরব অভিশাপের প্রতিচ্ছবি। কিন্তু এবার সেই অভিশাপ ভাঙার এক ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আমি শাহাদাত হোসেন। আজকের এই বিশ্লেষণে আমরা কোনো সাধারণ খবর নিয়ে কথা বলছি না। আমরা বুঝবো কিভাবে একটি দেশের অর্থনীতি, ভাবমূর্তি এবং লাখ লাখ মানুষের দৈনন্দিন জীবন পরিবর্তন হয় যখন কোনো 54 বছরের পুরনো মনোপলি বা একচেটিয়া ব্যবসা ভাঙা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা নতুন করে চিন্তা করা হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একক আধিপত্য এবার ভাঙতে বিশ্বের শীর্ষ 4টি কোম্পানি লাইন ধরেছে। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে হিট করুন, যাতে এরকম গভীর অর্থনৈতিক বিশ্লেষণ আপনার কাছে নিয়মিত পৌঁছে যায়। গ্রাউন্ড হ্যান্ডেলিং বলতে আসলে কি বুঝিয়েছেন? আপনার সুটকেস বিমান থেকে নামলো, কার্গো বা মালামাল লোড আনলোড করা, বিমানের জ্বালানি সরবরাহ, ক্যাটারিং এবং রানওয়ে থেকে গেট পর্যন্ত যাত্রী পরিবহন, এই পুরো যান্ত্রিক প্রক্রিয়াই হলো গ্রাউন্ড হ্যান্ডেলিং। একটি বিমানবন্দরকে যদি মানুষের দেহ ধরা হয়, তবে গ্রাউন্ড হ্যান্ডেলিং হলো তার স্নায়ুতন্ত্র। গত 54 বছর ধরে এই স্নায়ুতন্ত্রের একমাত্র নিয়ন্ত্রক ছিল বিমান বাংলাদেশ। প্রতিযোগিতা শূন্য পরিবেশে একটি প্রতিষ্ঠান যখন দীর্ঘদিন ধরে চলে, তখন তাতে যা হয় তাকে অর্থনীতিতে বলা হয় কমপ্লেসেন্সি সিনড্রোম বা আত্মতুষ্টির বিষবাষ্প। বিমান বাংলাদেশ গত অর্থ বছরে শুধু গ্রাউন্ড হ্যান্ডেলিং থেকেই প্রায় 1500 কোটি টাকা আয় করেছে, যা আগের বছরের চেয়ে 300 কোটি টাকা বেশি। কিন্তু এই বিপুল আয় কি সেবার মানে প্রতিফলিত হয়েছে? উত্তর হলো একদমই না। কারণ একচেটিয়া বাজারে ভোক্তা বা ক্লায়েন্টের কোনো বিকল্প না থাকার কারণে সেবাদাতার উন্নতির কোনো অন্তঃপ্রণোদনা থাকে না। বিদেশি এয়ারলাইনগুলো জানতো যে তাদের বিমান ঢাকায় অবতরণ করলে গ্রাউন্ড হ্যান্ডেলিং এর জন্য বিমান বাংলাদেশকে বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে। এই বাধ্যবাধকতাই হয়ে দাঁড়িয়েছিল ঢাকা বিমানবন্দরের সেবার মান নিম্নগামী হওয়ার প্রধান কারণ। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর এই গভীর সমস্যাটির মূলোৎপাটন করার সিদ্ধান্ত নেয়। তবে তারা পুরনো টার্মিনালগুলো নিয়ে ঝুঁকি নেয়নি, বরং নতুন 3য় টার্মিনালকে বেছে নিয়েছে একটি গ্রিনফিল্ড বা সম্পূর্ণ নতুন পরিবেশ হিসেবে। এখানে প্যাসেঞ্জার বা যাত্রী গ্রাউন্ড হ্যান্ডেলিং এর ক্ষেত্রে আন্তর্জাতিক অপারেটরদের আমন্ত্রণ জানানো হয়েছে। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয়। অনেকে ভুলভাবে মনে করেছেন বিমান বাংলাদেশ এই খাত থেকে সম্পূর্ণ বিদায় নিচ্ছে। বাস্তবতা হলো, নতুন নীতিমালা অনুযায়ী কার্গো বা মালামাল পরিবহনের একচেটিয়া নিয়ন্ত্রণ এখনো বিমানের হাতেই থাকছে, যা তাদের জন্য সবচেয়ে লাভজনক অংশ। প্যাসেঞ্জার হ্যান্ডেলিং এ বিদেশি কোম্পানিগুলো আসছে ঠিকই, কিন্তু সেটা হবে বিমান বাংলাদেশের সাথে জয়েন্ট ভেঞ্চার বা যৌথ অংশীদারিত্বে। অর্থাৎ বিমান ব্যবসা থেকে বঞ্চিত হচ্ছে না, বরং তারা তাদের দক্ষতার অভাবটা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মাধ্যমে কাটিয়ে উঠছে। সুইজারল্যান্ডের সুইসপোর্ট, দুবাইয়ের ডিএনটিএ, তুরস্কের সেলাভি এবং যুক্তরাজ্যের ম্যানজিস, এই 4টি গ্লোবাল জায়ান্ট কোম্পানি এখন ঢাকার 3rd টার্মিনালে কাজ করতে মরিয়া হয়ে আছে। তাদের এই আগ্রহের পেছনে যে শুধু বাংলাদেশ বাজার তা নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার এভিয়েশন মার্কেটে তাদের নিজস্ব কৌশলগত সম্প্রসারণের অংশ। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই বিদেশি কোম্পানিগুলো এলে কি সত্যি লাগেজ চুরি বা ব্যাগ কাটার মতো জঘন্য অপরাধগুলো বন্ধ হবে? এই উত্তরের জন্য আমাদের অপারেশনাল ট্রান্সপারেন্সি বা কার্যক্রমের স্বচ্ছতার ধারণাটি বুঝতে হবে। যেহেতু বিমান বাংলাদেশের একক আধিপত্য ছিল, সেহেতু লাগেজ হ্যান্ডেলিং এর ক্ষেত্রে একটি ডার্ক জোন বা অন্ধকার অঞ্চল তৈরি হয়ে গিয়েছিল। কোন ব্যাগ কখন কোথায় গেল, কে দায়ী, তার কোনো ডিজিটাল ট্রেল বা সূত্র ছিল না। কিন্তু গ্লোবাল অপারেটররা যে প্রযুক্তি নিয়ে আসে সেটি হলো RFID বা রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ভিত্তিক স্বয়ংক্রিয় ট্র্যাকিং সিস্টেম। এই প্রযুক্তিতে আপনার ব্যাগে থাকা বারকোড বা ট্যাগটি একটি ডিজিটাল সিগন্যাল ইমিট করে, ফলে বিমানের গেট থেকে শুরু করে কনভেয়ার বেল্ট পর্যন্ত আপনি আপনার মোবাইলে রিয়েল টাইমে দেখতে পারবেন আপনার ব্যাগটি ঠিক কোন পয়েন্টে আছে। একই সাথে ডিজিটাল জাম্প ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে বিমানের চারপাশে কোন গাড়ি কখন যাবে, কোন সরঞ্জামটি কাজে লাগবে, সবকিছুর অ্যালগরিদম নিয়ন্ত্রিত হয়। হ্যান্ডেলিং জোনে থাকবে বায়োমেট্রিক অ্যাক্সেস কন্ট্রোল এবং 360 ডিগ্রি সিসিটিভি সার্ভেলেন্স। অর্থনীতির ভাষায়, যখন অপরাধ করার খরচ এবং ধরা পড়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়, তখন অপরাধের প্রবণতা স্বয়ংক্রিয়ভাবে কমে যায়। তবে শুধু প্রযুক্তি দিয়ে মানুষের চিরাচরিত মানসিকতা পরিবর্তন করা যায় না। যৌথ প্রতিষ্ঠানে যদি স্থানীয় কর্মীদের মধ্যে জবাবদিহিতার যে সংস্কৃতি তৈরি করতে হবে, সেই প্রশিক্ষণ প্রক্রিয়াটি কতটা কার্যকর হবে, সেটাই আসল পরীক্ষা। আমরা প্রায়ই ভুল করি গ্রাউন্ড হ্যান্ডেলিংকে শুধু বিমানবন্দরের সমস্যা ভেবে। বাস্তবতা হলো, একটি দেশের প্রধান বিমানবন্দর হলো সেই দেশের অর্থনীতির মুখ।
বিশ্বের প্রতিটি সফল বিমানবন্দরে একাধিক গ্রাউন্ড হ্যান্ডলার থাকে। এতে যে সুবিধা হয় তা হলো আন্তর্জাতিক এয়ারলাইনগুলো তাদের পছন্দমতো সেরা সেবাদাতা বেছে নিতে পারে। ঢাকায় যখন সুইসপোর্ট বা ডিএনটি এর মতো কোম্পানিগুলো কাজ করা শুরু করবে, তখন যা হবে তা হলো একটি বাটারফ্লাই এফেক্ট বা প্রজাপতির ডানা ঝাপটানোর মতো বিশাল প্রভাব। প্রথমত, ঢাকা বিমানবন্দরের গ্লোবাল রেটিং বৃদ্ধি পাবে। যেসব ইউরোপীয় বা আমেরিকান এয়ারলাইন এতদিন ঢাকায় রুট চালু করতে দ্বিধা করেছে, শুধুমাত্র গ্রাউন্ড হ্যান্ডলিং এর অপেশাদারিত্বের কারণে তারা নতুন করে ঢাকাকে বিবেচনা করবে। দ্বিতীয়ত, বাজারের প্রতিযোগিতা বাড়লে যাত্রীদের টিকিটের দাম কমার একটা সম্ভাবনা তৈরি হয়। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পর্যটন খাত। সরাসরি ফ্লাইট সংযোগ বাড়লে বিদেশি পর্যটকদের জন্য বাংলাদেশ আরো আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে। অর্থাৎ একটি কাটা সুটকেসের সমস্যা সমাধান করার মাধ্যমে আমরা আসলে দেশের বৈদেশিক মুদ্রা অর্জন এবং অবকাঠামোগত বিনিয়োগের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করছি। তবে আমাদের বাস্তবতার কথা মাথায় রাখতে হবে। বিদেশি কোম্পানি এনে দিলেই কি সব সমস্যার মহরম হয়ে যাবে? ইতিহাস বলে না। আমাদের দেশে অনেক ক্ষেত্রেই আন্তর্জাতিক মানের যন্ত্রপাতি এনে সেগুলোকে স্থানীয় জোগাড় বা অনিয়মিত পদ্ধতিতে পরিচালনার নজির আছে। এখানে দুটি বিষয় চরমভাবে গুরুত্বপূর্ণ। প্রথমত, যৌথ প্রতিষ্ঠানে বিমান বাংলাদেশের অংশীদারিত্ব থাকলেও বিদেশি অংশীদারের কাছে পরিচালনার মূল দায়িত্ব বা অপারেশনাল কন্ট্রোল কতটুকু থাকবে, সেই চুক্তির ফাইন প্রিন্টগুলো কতটা স্বচ্ছ হবে। দ্বিতীয়ত, কার্গো হ্যান্ডলিং যেহেতু এখনো বিমানের কাছেই থাকছে, সেখানে যদি আগের মতো একই ধরনের অব্যবস্থা চলতে থাকে, তবে পুরো সিস্টেমের ভাবমূর্তি নষ্ট হওয়ার আশঙ্কা থেকে যায়। তাই এই 54 বছরের পুরনো ব্যবস্থাকে ভেঙে নতুন করে গড়ার এই সুবর্ণ সুযোগটিকে কাজে লাগাতে হলে সরকারের নজরদারি ব্যবস্থাকে হতে হবে কঠোর এবং নিরপেক্ষ। পরিশেষে, ঢাকার তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং এর প্রতিযোগিতা আনা কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি বাংলাদেশের এভিয়েশন খাতে মনোপলি মুক্ত অর্থনীতির প্রথম সোপান। এটি প্রমাণ করে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অস্তিত্ব রক্ষা করতে হলে তাকে প্রতিযোগিতার বাজারেই নামতে হবে, আগলে রাখার নীতি দিয়ে নয়। দর্শক বন্ধুরা, আমার কাছে এখন একটি প্রশ্ন আপনাদের জন্য। আপনি কি মনে করেন এই বিদেশি যৌথ উদ্যোগ সত্যিকার অর্থে ঢাকা বিমানবন্দরের চিরচেনা লাগেজ চুরির সংস্কৃতি বদলে দিতে পারবে, নাকি এটিও কেবল কাগজে প্রতিশ্রুতিতে পরিণত হবে? আপনার যুক্তিসঙ্গত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি তৈরিতে অনেক গবেষণা ও সময়ের প্রয়োজন হয়েছে, তাই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক এবং শেয়ার করে অন্যদেরও জানানোর সুযোগ করে দেবেন। পরবর্তী অর্থনৈতিক বিশ্লেষণে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন।